আদ্দিন হাসপাতালে ৬ শিশুকে অব্যবস্থাপনা ও অবহেলার মাধ্যমে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন সন্তান হারানো হাবিবুর রহমান ফাহিমা দম্পতি। ২৭ মে রাতের অভিজ্ঞতা জানাতে গিয়ে তারা বলেন, সেই সময় ওয়ার্ডে কোনো চিকিৎসক বা নার্স ছিল না। পরে ৩ দিনের আয়শাকে এনআইসিইউতে নিতে হলে চিকিৎসক পেটে গ্যাস জানিয়ে আবারও ওয়ার্ডে ফেরত পাঠান। এরপর মারা যায় সে। আরও জানাচ্ছেন AR বাদল। আদ্দিন হাসপাতালে ২৪ মে জন্ম নেয় আদরের সোনামণি আয়শা। ২৭ মে বাবা মার কোলে করে বাড়ি ফেরার কথা ছিল। তার জন্য কেনা হয়েছিল ঈদের নতুন জামা। কথা ছিল একসাথে ধুমধামে আনন্দে ঈদ কাটবে তাদের। আয়শা বাবা মার কোলে করে বাড়ি ফিরেছে ঠিকই, তবে প্রাণহীন হয়ে। মাটি হয়েছে ঈদ আনন্দ। জামা আছে ঠিকই, কিন্তু নেই শুধু আয়শা। নবজাতকের বাবা সেদিন রাতের বর্ণনা দিয়ে বলছিলেন, চিকিৎসক নার্স না থাকায় বিপাকে পড়েছিলেন তারা। কি ঘটেছিল কেউ বুঝতে পারেনি। ডক্টর বলে গেছে যে রিলিজ নেওয়ার জন্য ২৭ তারিখে। তো আমি রাত্রে ঘুমাইছি প্রায় ১২টার দিকে। হঠাৎ করে শুনতে পাই আমার আম্মা অসুস্থ হয়ে গেছে ওই বেডে, ওই ইউনিটে, ওয়ার্ডে আম্মা অসুস্থ হয়ে গেছে। বললাম যে তাড়াতাড়ি হসপিটাল ইমার্জেন্সিতে নিয়ে যা। বললো যে এখানে কেউ নাই, মরেও যেতে পারে এমন অবস্থা। আমাদের নার্স আয়া বুয়া কেউই নেই। কয়েকজন বারবার যাই বলা হয়েছে যে আমার মুরব্বি পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, ওনাকে একটু ইমার্জেন্সি নেওয়া দরকার, ওনারা নেয় নেই। যারা স্বজন ছিল তারা হেল্প সহযোগিতা করে সবাই আমার আম্মাকে নিয়ে গেছে ইমার্জেন্সিতে। আমাকে ফোন দেওয়ার সাথে সাথে আমি কিন্তু রওনা দিয়ে চলে আসছি। আমি আইসায় দেখি আমার আম্মা ইমার্জেন্সিতে ট্রিটমেন্ট সব কমপ্লিট করতেছি। হঠাৎ করে রাতে ৩টার দিকে ফোন দিচ্ছে আমার ওয়াইফ যে বেবিও বমি করতেছে। তখন আমার মায়ের চেতনা মানে জ্ঞান ফিরছে। উনি বলতেছে যে হয়তো বা ফ্যাটে গ্যাস হয়েছে কি না এটা দেখো, তো তাড়াতাড়ি যাও। পরে আমি গেছি, যাই দেখি আমার বেবি বমি করতেছে। আমি বলছি তাড়াতাড়ি বাইরে নিয়ে আসো। বাইরে নিয়ে আসছে, আমি দেখি যে সুস্থ একদম, একটু বমি করছে। আমি নিয়ে গেছি এনআইসিইউতে, 6তলা। অন্য কিছু সবগুলা বমি করতেছে, বলতেছে সবাই বমি করতেছে, অলরেডি একজন মারা গেছে। এনআইসিইউ ওইখানে ডাক্তার, আর কোথাও ডক্টর থাকে না, ওনাদের কোনো ডক্টর নাই, আর ওনাদের কোনো নার্স নাই, ওনাদের কেউই ছিল না। আমার উদ্যোগেই কিন্তু আমি নিয়ে আসছি। আমি আবার ডক্টরের কাছে নিয়ে গেছি, ওইখানে 100% তার অক্সিজেনের মাত্রা, এভরিথিং, হার্টবিট, এভরিথিং সব ওকে ছিল। প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট ওকে ছিল। আমি তখন আমার ওইখানে কর্তব্যরত ডক্টর বললো যে আপনি নিয়ে যান। তো তখনও কিন্তু জানি না এদিকে যে আসলে গ্যাসের সমস্যা বা এই ওয়ার্ডগুলোর এই প্রবলেম, এত কিছু তো আর জানি না। বমি করতে পারে অন্য কোনো কারণে, ওইটাই মানে মিন করছি। নিচে আসার পর আবার আমি যখন বেডে দিয়েছি, তখন ওইখানে যখন বসা অবস্থা তখন শুনতে পেতেছি একজন মারা গেছে, দুজন মারা গেছে, সবাই কান্না করতেছে এই পাশে ওই পাশে বসে। তা আমি বললাম যে ওনারা যখন ইমার্জেন্সি থেকে আবার যখন ভিতরে দিয়ে দিয়েছি, দেওয়ার পর কিছুক্ষণ পরে শুনতেছি এই প্রবলেম সে মতন আমার ওয়াইফ বলতেছে অলরেডি 2-3 জন মারা গেছে, সবাই বলতেছে, কিন্তু কাউকে তো দেখতেছি না, কোনো ডাক্তার নাই, এখানে পরিস্থিতি খারাপ। আমার মায়ে তখন উঠি চলে আসছে অসুস্থ। ওই যে আমার মায়ে কিন্তু প্রথমে হয়েছে, অসুস্থ হয়েছে, কিন্তু এটা কেউ বুঝতে পারে নাই, তাদের তো ডাক্তারই নেই। তারা চাইলে কিন্তু সবাইরই সরাই দিতে পারতো। আর একটা বিষয় হলো কি, টোটাল 60 জন, তো 4টা শাখার মধ্যে একটা প্রবলেম, এটা তারা ফাইন্ড আউট করেন। আর আমরাও বুঝতে পারতেছি না যে একটা জায়গার সমস্যা হতে পারে। তো আর এই তো বড় হসপিটাল, 2-4 জন মারা যেতে যেতে কেউ এটা কিন্তু কিছু মনে করে না, নাথিং, ওরা এখান থেকে ফাঁস করে দিয়ে চলে যায়। এইভাবে করতেছে। এখন আমি বলতেছি তাহলে কী করবা? তো পরে বলছে আমি নিয়ে আসতেছি। ও নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি বলছি এই অবস্থা কেন? ও তো মনে হচ্ছে অবস্থা খারাপ, তো ওর মুখ দিয়ে হলুদ নীল। আমি তাড়াতাড়ি আবার এনআইসিইউতে নিয়ে গেছি। নিতে নিতে ডক্টর আসে বলে যে আপনি কী করলেন? আপনার বেবি দেখেন না, এখনও হার্ট পাচ্ছি না, আমি কিছু পাচ্ছি না। ও তো আগেই আপনাদের ওই জায়গায় মারা গেছে, যেখানে ছিল সেখানে মারা গেছে। এটা বলে উনি অনেক চেষ্টা করছে কৃত্রিমভাবে, আর বেরোতে পারে নাই, মারা গেছে। এরপরেই অ্যাট এ টাইমে মারা মারার নিউজগুলো আসতেছে, সবাই ওইখান থেকে নিয়ে যাচ্ছে এনআইসিইউতে। ওনাদের কিন্তু কেউ নাই, ওনারা কিন্তু অলরেডি ব্রিফিংয়ে বলছে আমরা এনআইসিইউতে পাঠাইছি, কেউকে পাঠায় নাই। সবাই রুদ্ধ হয়ে গেছে। তাদের একদম 11 আওয়ারে তারা গেছে। শেষ পর্যায়ে যখন সবাইকে পাঠাইছে তখন তো সবাই মৃত। তার শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আসলে আমার পরিকল্পনা তো ছিল 27 তারিখে নিয়ে আসব, আমি বাড়িতে চলে যাব, বাড়িতে নিয়ে কোরবানি শেষ করে আমি ফিরবো, এসে আবার এখানে 7 দিনের মাথায় আকিকা করব, আমার সবাইকে নিয়ে রাখবো, কিন্তু সেটা তো আর হলো না।
এর শোকের মধ্যে দিয়ে আমি ঈদের দিন রাত্রে আমার 12টার দিকে আমার বেবিকে আমি দাফন কাফনের ব্যবস্থা করতে হয়েছে। কর্তৃপক্ষের অবহেলার কারণেই অবকাঠামো ত্রুটি এবং ভেন্টিলেশন সিস্টেম ভালো ছিলই না। 2টা এসি দিয়ে পানি পড়ে নিচে বালতি রাখা হয়েছে। ফ্লোরে একদমই নোংরা পরিবেশ এবং অল্প জায়গার মধ্যে 14টা বেড আপনারা দেখলে বুঝতে পারবেন, চারিদিকে শুধু সব বন্ধ করা। এর ভিতরে তাদের এসি সিস্টেম নষ্ট হয়ে যায় অথবা বন্ধ করে দেয়। এটা তাদের একদম হত্যা। এই 6টা বলেন আর 12টা বলেন, যাদের এখানে যারা ছিল সবাই কিন্তু মারা গিয়েছে। এদেরকে হত্যা করা হয়েছে তাদের এই অব্যবস্থাপনার কারণে। আজকে যদি তাদের ন্যূনতম নমুনাও থাকতো তাহলে অন্তত ডক্টর থাকতো, তাহলে তো ওগুলো বেবি বমি হওয়ার পরে কিন্তু অ্যালার্ট হয়ে যেতে পারতো অথবা বেঁচে যেতে পারতো। এটা তাদের কোনো ধরনের তাদের কমার্শিয়াল সিস্টেম, তাদের টাকা প্রয়োজন ছিল, তারা এই জন্য এই বেডগুলো তৈরি করে এখানে রাখা হয়েছে। আয়শার মা বলেন, একের পর এক শিশু অসুস্থ হলেও তারা সেখানে অসহায় হয়ে পড়েন। শিশু মারা যাওয়ার পরে টনক নড়ে সবার। রাত্রে 12টার পরে সম্ভবত এসিটা বন্ধ করছে। তারপরেই হচ্ছে যে কিছুক্ষণ পরেই সকল বাচ্চা হঠাৎ কান্নাকাটি, একসাথেই কান্নাকাটি, প্রত্যেকটা বাচ্চা, মানে একজনও না, একটু পর কান্না করে আবার ঘুমায়, এর ভিতরেই ছিল। তারপরে আবার শুনি যে বমি করতেছে। তারপরে আমি কিছুক্ষণ পরে শুনি যে পিছনে আমার বেডের বাচ্চা একজন হঠাৎ নীল হয়ে কীরকম জানি করতেছে, তাড়াতাড়ি নিয়ে গেছে, শুনে যে মারা গেছে। ঠিক এভাবে একের পর এক মানে নিতেছে আর আনতেছে, এরকম হয়েছে। তারপরে কিছুক্ষণ পরে দেখি সেম আমার একই সমস্যা, আমার বাচ্চা বমি করছে, বমি করার পরে সেম আমার একই। তারপর আমি আমার হাজব্যান্ডকে ফোন দিছি আর উনি ওকে নিয়ে গেছে আইসিইউতে। ওখানে কিছুক্ষণ রাখার পরে বলছে যে আপনার বাচ্চা সুস্থ আছে, গ্যাস হয়েছে পেটে, এটা বলে দিয়ে দিছে যে বাচ্চাকে খাওয়ায় নিয়ে আসেন একটু পরে। তখনই মূলত আমার বাচ্চা হঠাৎ নেওয়ার পরে এমন ঘাম কীরকম জানি করছিল, আমরা তো বুঝতে পারি না, বুঝতে পারলে তো নিয়ে আসতাম। তারপর আমরা বাহিরে কিছুক্ষণ পর নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে এভাবে আস্তে আস্তে কীরকম নিস্তেজ হয়ে গেছে চেহারা, মানে কেমন জানি হয়ে গেছে। তার কিছুক্ষণ আমাকে জানাই নাই যে মারা গেছে, প্রথমে আমাকে জানাই নাই, পরে আমি শুনছি যে বাবু মারা গেছে আর কি। ডাক্তার তো ছিলই না, নার্সদের আচরণও ছিল বাজে। সে দুনিয়াতে আসছে, আমরা সেদিনকে ঈদের আগের দিন রিলিজ পাবো, বাড়িতে আসব, সেখানে মৃত নিয়ে যাব, সেটা কখনোই ভাবি নাই। আমার হাতে ক্যানোলা ছিল, তো আমার হাতে স্যালাইন আর যাইতেছে না। তারপরে কি করছে, আমার স্যালাইন দেওয়ার টাইম হয়েছে, কিন্তু ওনারা কি করছে, স্যালাইনটাও দেয় না। মানে আপনার সাথে আমি একটা প্রশ্ন করলে আপনি উত্তর দিবেন, সেটার উত্তরও দেয় না। মানে এরা কাজ কমপ্লিট করে তারপরে যে আমাকে 1 ঘন্টা পরে স্যালাইনটা দিতে আসছে। মানে এরকম একটা জিনিস জিজ্ঞাসা করলে মুখ দিয়ে বেরই হয় না। মানে এতটা, মানে এদের গম্ভীরতা, একটু মানে কোনো কিছুই এদের থেকে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই মনে হয় রুগীকে রুগীই মনে করে নাই। একজন সিজারিয়ান রুগী কতটা কষ্ট সেটা তারা উপলব্ধিই করে না। যদি সিসিটিভি ফুটেজও দেখবেন যে ডাক্তার তো থাকেই না, নার্সরা তো থাকবে, নার্সরাও নাই। কোনো সমস্যা হলে তো আমরা নার্সের কাছে আগে যাব না, তারাই তো ছিল না। তারা যদি আজকে অন্তত একটা ব্যক্তিও থাকতো, তারা অন্তত বুঝতে পারে না, আমাদেরকে বলতো আপনারা তাড়াতাড়ি বের হয়ে যান, সেটাও করতে পারে না। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ সহ হাসপাতালগুলো দেখভালের দায়িত্বে থাকা সরকারি সংস্থাগুলোও এ হত্যার দায় এড়াতে পারে না জানিয়ে তাদেরও শাস্তি চান ভুক্তভোগীরা। আমরা চাই যেন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা শাস্তির আওতায় এনে তাদের একটা সঠিক বিচার করা, এবং আমাদের যাদের ক্ষতি হয়েছে এই ক্ষতি তো আসলে আপনি শেষ করতে পারবে না, আমরা যেন একটা সঠিক ক্ষতিপূরণ পাই, এবং এই ক্ষতিপূরণ দেখে যেন বাংলাদেশের অন্যান্য হসপিটাল কর্তৃপক্ষ যেন সতর্ক থাকে এবং সবসময় সজাগ থাকে, যেন তাদের অবহেলার কারণে কিংবা অবকাঠামো কিংবা তাদের দায়সারা চিকিৎসার কারণে যেন আর কোনো বেবি, আর কোনো শিশু যেন এই দুনিয়ার থেকে চলে না যায়। আর বাদল, RTV, ঢাকা।